আজকে বিশেষ দিন, আজকে যা চলছে নতুন করে আর বলার নেই। এই মুহূর্তে টাফ ফাইট, কোন দিকে ট্রেন, কোন দিকে একেবারে সিদ্ধান্ত হয়ে গিয়েছে, এই সব কিছু মিলিয়ে তার একটু আলোচনার প্রয়োজনীয়তা রয়েছে। আমার সহকর্মী দীপ এবং মঞ্জির আপনাদের লেটেস্ট আপডেট জানাচ্ছিলেন, কিন্তু এই লেটেস্ট আপডেটে অনেকগুলো ইস্যু কিন্তু সামনে চলে আসছে, সেই বিষয়গুলো আলোচনার প্রয়োজনীয়তা রয়েছে। এই স্টুডিও থেকে আমি শুভজিৎ রয়েছি আপনাদের সঙ্গে। আমার সঙ্গে রয়েছেন যারা রাজনৈতিক ব্যক্তিত্ব, তাদের সঙ্গে কথা বলবো এবং এখনো পর্যন্ত যা ট্রেন্ড, হাই ট্রেন্ড, তারা কি বলছেন অবশ্যই জানার প্রয়োজনীয়তা রয়েছে। আমার সঙ্গে রয়েছেন তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি অরূপ চক্রবর্তী, অরূপকে স্বাগত জানাই। আমার সঙ্গে রয়েছেন ডক্টর শারদত্ত মুখার্জি, বিজেপির প্রতিনিধি, আপনাকেও স্বাগত জানাই। শারদত্ত মুখোপাধ্যায়। আমার সঙ্গে রয়েছেন সৈকত মৈত্র, কংগ্রেস, শক্তি মৈত্র কংগ্রেসের তরফ থেকে। আমার সঙ্গে রয়েছেন সৈকত গিরি, বাম প্রতিনিধি। আজকে প্রত্যেকে স্বাগত জানাই। আজকে বিশেষ দিন এবং এই বিশেষ দিনে আজকে প্রথমেই আমি যার কাছে যাব, এখনো পর্যন্ত এই বাংলার নিরিখে যদি দেখি তাহলে এত কিছু ইস্যু, এত রকম ঘটনা, এত রকম পরিস্থিতি আসার পর মানুষ এখনো সবুজেই, মানে তৃণমূলেই ভরসা রেখেছেন, অন্ততপক্ষে এখনো পর্যন্ত ভোটের ট্রেন্ড তাই বলছে। অরূপ কি বলছেন, অরূপের কাছ থেকে জানতে চাইব। না, আমার প্রথমত যেটা মনে হয় দুটো জিনিস, দুটো ফ্যাক্টর, একটা পজিটিভ ফ্যাক্টর, একটা নেগেটিভ ফ্যাক্টর। পজিটিভ ফ্যাক্টরটা কি? সেটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের জনকল্যাণমুখী প্রকল্প, যেগুলো লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে সামগ্রিকভাবে 64টা প্রকল্প বাংলার মানুষকে নিরাপত্তা দিয়েছে, সেটা অবশ্যই পজিটিভ ফ্যাক্টর, বিশেষ করে মহিলা ভোটিংয়ের ক্ষেত্রে। আপনি দেখে থাকবেন বাংলার মহিলা ভোট পার্সেন্টেজ সারা দেশের থেকে বেশি মহিলারা ভোট দিয়েছে বাংলায়। তো এইটা হচ্ছে পজিটিভ সাইড। আর নেগেটিভ সাইডটা কি? যে দেশের মানুষ দেখলো 2014-তে মোদী সরকার ক্ষমতায় আসার পরেও যেটা সাহস পায়নি, সেই সাহসটা 2019-এর পরে পেল, যখন ওরা 18টা সাংসদ এ রাজ্য থেকে পেল। সেই সাহসটা কি? বাংলার মানুষরা যারা হকের পরিশ্রম করেছে, যাদের 100 দিনের টাকা আটকে রেখেছে মোদী সরকার, যে 59 লক্ষ শ্রমিক তারা ন্যায্য মজুরি পায়নি, যাদের বাংলার বাড়ি, আবাসের টাকা, আবাস যোজনার টাকা আটকে রাখলো মোদী সরকার, আসলে মোদী সরকার তাদের পানিশমেন্ট দিল, কারণ তারা বিধানসভা নির্বাচনে তৃণমূলকে জয়ী করেছিল। তো একদিকে বিজেপির এই নেগেটিভ পলিটিক্স, আমি জানি না বিজেপির কোন নেতারা, আরো একটা আপডেট দিয়ে এই মুহূর্তে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি যা টার্গেট দিয়েছিলেন সেই টার্গেট কিন্তু তিনি ছাপিয়ে গিয়েছেন। ডায়মন্ড হারবারে সেই টার্গেট তিনি ছাপিয়ে গিয়েছেন। ডায়মন্ড হারবার বলে নয় শুধু, অভিষেক বন্দ্যোপাধ্যায়, আপনাদের মনে থাকবে সেদিনকে প্রকাশ্যে লাইভে বলেছিলেন যে তখনও লাস্ট দফার ভোট হয়নি, 9টা আসনে ভোট হয়নি, 33টা আসনের মধ্যে 23টা তৃণমূল পেয়ে গেছে। সেটা অন রেকর্ড আপনাদের কাছে রয়েছে, আপনি চাইলে চালিয়ে দেখতে পারেন। তারপরের দফায়, অর্থাৎ শেষ 9টি দফায়, সেখানে তৃণমূল আরও সব মিলিয়ে 30-32-এ গিয়ে দাঁড়াচ্ছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় যে প্রেডিকশন করছিলেন কার্যত হুবহু সেটা মিলছে। কিন্তু কেন মিলছে? একটা হচ্ছে তৃণমূলের পক্ষে মহিলাদের বিপুল সংখ্যায় মতদান, এবং দ্বিতীয়ত বিজেপির এই আত্মঘাতী পলিটিক্স, যে ভোটে জিততে না পেরে বাংলার মানুষকে ভাতে মারার চক্রান্ত। এবং এটা মূলত শুভেন্দু অধিকারীর মতো নেতারা যারা বিজেপি শীর্ষ নেতৃত্বকে বুঝিয়েছিলেন, আজকে যে কতটা বুমেরাং হয়েছে সেটা আমি অরূপের কাছ থেকে শক্তিবাবুর কাছে যাব। শক্তিবাবুর কাছে আমি যাব যে বিষয়টি নিয়ে, সেটা হচ্ছে যে সার্বিকভাবে দেখলে ভারত জোড়ো যাত্রা, আমরা রাহুল গান্ধীর যে ফ্যাক্টর যেবার দেখলাম, সেটা অনেকাংশে সেটা ভিজিবল দেখতে পাওয়া যাচ্ছে। এই রাজ্যের ক্ষেত্রে তার প্রভাব খুব বেশি হলো না কেন? আপনার কি মনে, এই রাজ্যে সেই শক্তিটা দেখতে পাওয়া ততটা গেল না কেন, ওই 1-2-1 এখনো পর্যন্ত? দেখুন, প্রথম কথা, বিভিন্ন সময় আপনাদের এই মিডিয়াতে এসেও দেখেছি কংগ্রেসকে গোনার মধ্যেই ধরেনি। আমাদের অপোজিশন যে ভারতীয় জনতা পার্টি স্লোগান তুললে ইস বার 400 পার, আমরা এটা 400 পারটা অনেক আগেই করেছিলাম, ইন্দিরা গান্ধীর মৃত্যুর পর রাজীব গান্ধী যেদিন ক্ষমতায় এলেন। একটা কথা আপনাকে মাথায় রাখতে হবে যে আমরা, আমাদের পূর্বপুরুষরা বা আমাদের পূর্বসূরীরা যেটা শিখিয়েছে, আগে দেশ বড় তারপরে দল, আমাদের বহুত্ববাদ, আমাদের সর্বধর্ম সমন্বয়, আমাদের সেকুলারিজম, সমস্ত কিছুকে বাদ দিয়ে হঠাৎ মোদি ইজ নট এ বায়োলজিক্যাল প্রোডাক্ট তিনি বলতে শুরু করলেন। তিনি আকাশ থেকে পড়ে দেবদূত হয়ে অবতীর্ণ হয়েছেন 47 সালে ভারতবর্ষকে, যখন তার বয়স হবে 96। তার এই ডিকটেটরশিপ, তার এই অটোক্রেসি, এবং সবচেয়ে বড় কথা, বিইং এ প্রাইম মিনিস্টার হি ইউজ দিস ল্যাঙ্গুয়েজ, মুজরা। এই মুজরা কথাটা কী ক্ষেত্রে ব্যবহৃত হয়, কেন ব্যবহৃত হয়, অত নিচে আমি না নামলেও আপনারা সকলেই জানেন। সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের এই রাজ্যে আমাদের আশা ছিল যে আর একটা কথা বলে দিই, আমি একদম এটা এই মিডিয়ার সামনেই বলছি,
সেই মানে ম্যাথু স্যামুয়েলস থেকে শুরু করে টিল টুডে এই ইডি সিবিআই আইটি এদের রেট অফ মানে ভিকটিম, আজকে আমি তদন্ত চলছে দিনের পর দিন, ভারতের সর্বোচ্চ একটা তদন্ত। কিন্তু এই রাজ্যে কংগ্রেস কোনোভাবে মাথা গলাতে পারলো না কেন? মানে কোনোভাবে পারেনি বলাটা ভুল। আমাদের আইডিয়া ছিল যে 2 থেকে 3টে আসন আমরা পাবো। আমরা কখনোই আমরা কটা দিয়েছি, প্রতিদ্বন্দ্বিতা করছি সেটা দেখুন। আমরা যেটা এখনো টিল ইট ইজ নট, আমরা আমি আপনার কাছে আসবো। আমি ডক্টর শারদ্বত মুখোপাধ্যায়ের কাছে যাই। আমি আপনার কাছ থেকে জানতে চাইবো যে এই ভোটের ক্ষেত্রে দেখতে পাওয়া গেল মূলত যে লোকসভা নির্বাচন, কিন্তু সেক্ষেত্রে বেশ কিছু ইস্যু এমনভাবে প্রকট হয়ে উঠলো, সন্দেশখালী, দুর্নীতি, সেগুলো অনেকাংশে দেখা গিয়েছে বিধানসভা নির্বাচনের মতন একটা ইস্যু, বিধানসভার ইস্যু, লোকাল, সেইটা এক্ষেত্রে খুব প্রো হয়ে ওঠে। আমরা দেখলাম প্রধানমন্ত্রীকে, আমরা দেখলাম স্বরাষ্ট্রমন্ত্রীকে, তারা বাংলার জন্য তারা ঝাঁপিয়ে পড়লেন। তবুও বাংলায় সেরকম আশানুরূপ ফল না হওয়ার কারণ কি মনে হয় আপনার? প্রথমে বলি যে এই নির্বাচনটা লোকসভা, নিতান্তই ঠিক। বাংলাও তো ভারতবর্ষের মধ্যে, এটা তো বাইরে নয়। এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এবং মাননীয় গৃহমন্ত্রী অনেকবার এই নির্বাচনের জন্য পশ্চিমবাংলায় এসছেন। লোকসভায় আমরা তৃতীয়বারের জন্য এনডিএ সরকার গড়তে চলেছি, সেটা আমি সবাইকে সাধুবাদ জানাবো এবং এর জন্য আমরা গর্বিত। আমার মনে হয় ভারতবর্ষের ইতিহাসে তৃতীয় লম্বা যেই কনফিডেন্সের সুর ছিল যে ওই যে 400 পার, সেটা এই তলানিতে এসে মানে এখনো পর্যন্ত যে কোনো প্রধানমন্ত্রী টানা 10 বছর প্রধানমন্ত্রিত্ব করার পরে যে অ্যান্টি ইনকাম্পেন্সি ফ্যাক্টরগুলো থাকে সেগুলো কিছু মাত্র তো কাজ করেই। ঠিকই 400 পার স্লোগান নিয়ে আমরা এসেছিলাম, এটা নিয়ে কোনো ডাউট নেই। এক্ষেত্রে কোন ফ্যাক্টরগুলো কাজ করলো বলে মনে হয় আপনার? সেখান থেকে যে বলি যে ফ্যাক্টরগুলো হয়নি সেগুলো আমার মনে হয় পশ্চিমবঙ্গে মূলত আমরা যে জনাদেশটা পেয়েছি সেই জনাদেশের কারণ হতে পারে আমরা যে সাংগঠনিক বল আগের থেকে আরও বল আমাদের বেড়েছে, নো ডাউট, এটা নিয়ে তো কোনো প্রশ্ন হয় না। আজ থেকে 10-15 বছর আগে পশ্চিমবঙ্গে ভারতীয় জনতা পার্টির কোনো সদস্য যদি কোনো টিভি চ্যানেলে বলতো, একজন শ্রদ্ধেয় মাননীয় বাম নেতা বলেছিলেন আপনারা এই তর্কের মধ্যে ধর্তব্যের মধ্যেই আসেন না। সেখান থেকে আমরা এমন একটা জায়গায় এসেছি যে আমরা আজকে ভারতবর্ষে নাম্বার 1 রাজনৈতিক দল, বিশ্বের সর্বশ্রেষ্ঠ রাজনৈতিক দল এবং পশ্চিমবঙ্গে দ্বিতীয় রাজনৈতিক দল হিসেবে চিহ্নিত হয়েছি। আমরা অবশ্যই এই লোকসভা নির্বাচনে যে অবস্থায় দাঁড়িয়েছি সেটা আমাদের আশানুরূপ ফল আমরা করিনি। অবশ্যই তার একটা আলোচনা বৈঠক আমরা করব, নিজেরা নিরীক্ষণ করব আমাদের ভুল কোথায় হয়েছে। 1 মিনিটে 2 সেকেন্ডে কোনোদিনই বোঝা যায় না মানে গোটা বিষয়টা পর্যালোচনা করবেন। হ্যাঁ, কোনো সময় জিতবে, কোনো সময় হারবে। যেরকম উড়িষ্যায় নবীন পটনায়কের মতো মাননীয় মুখ্যমন্ত্রীও কিন্তু আজকে হারতে চলেছেন। তার মানে এই নয় যে নবীন পটনায়ক বিগত 20-25 বছরে যা করেছিল সেগুলো সব শূন্য হয়ে গেল। তার অবদান, রাজনৈতিক অবদান আছে। মমতা বন্দ্যোপাধ্যায় পজিটিভ পার্সপেক্টিভ থেকে আপনি গোটা বিষয়টা দেখছেন। আমি সৈকতের কাছে যাব, কিন্তু সমীক্ষা হবে, থ্যাংক ইউ। আমি আসবো আপনার কাছে, আমি সৈকতের কাছে যাব। সৈকত, শারদ্বতবাবু যখন বলছিলেন বারবার তিনি পর্যালোচনার কথা বলছিলেন, বারবার তিনি সোশ্যাল প্ল্যাটফর্মের কথা বলছিলেন। এখন ভোট সাম্প্রতিককালে এমন পরিস্থিতি এসে গেছে, সেক্ষেত্রে কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে, আচ্ছা, সুকান্ত মজুমদার এগিয়ে গেলেন। এই মুহূর্তে আরও একটা আপডেট, সুকান্ত মজুমদার এগিয়ে গেলেন। আমি সেই আপডেট আপনাদের জানালাম। ওই এগিয়ে যাওয়া পিছিয়ে যাওয়ার খেলা তো বিভিন্নভাবে চলছে। বালুরঘাটে এবার এগিয়ে গেলেন বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদার। তৃণমূল কংগ্রেসের বিপ্লব মিত্রকে এই সময় এই মুহূর্তে পিছনে ফেলে লেটেস্ট আপডেট, প্রায় 10,000-এরও বেশি ভোটে এগিয়ে গিয়েছেন সুকান্ত মজুমদার। এই মুহূর্তের অন্যতম গুরুত্বপূর্ণ আরও একটা আপডেট। অন্যদিকে কোচবিহারের আপডেটটা আপনাদের জানাবো। কোচবিহারে সেখানে বিজেপি প্রার্থী পিছিয়ে গিয়েছে বলে জানতে পারা যাচ্ছে। কোচবিহারের বিজেপি প্রার্থী পিছিয়ে গিয়েছেন বলে জানতে পারা যাচ্ছে। কখনো কেউ এগিয়ে যাচ্ছেন, কখনো কেউ পিছিয়ে যাচ্ছেন। এই মুহূর্তে 25,000-এরও বেশি ভোটে পিছিয়ে গিয়েছেন নিশীথ প্রামাণিক। 25,000-এরও বেশি ভোটে পিছিয়ে গিয়েছেন এই মুহূর্তে নিশীথ প্রামাণিক। দীপ, আরো একটা বড় আপডেট এই মুহূর্তে আসছে। এই মুহূর্তে আরো একটা বড় আপডেট দেখাবো আপনাদের এই মুহূর্তে 42 ওয়ালে বীরভূমে জয়ী শতাব্দী রায়, অর্থাৎ 4বারের সাংসদ হলেন, তাই তো? শতাব্দী রায় কেষ্ট জেলে, তার মানে বীরভূমে অনুব্রত মণ্ডলার ফ্যাক্টর নয়, কেষ্ট জেলে লালমাটির বীরভূমে ম্যাজিক শতাব্দীর সংসদের পথে 4র্থবার শতাব্দী রায়, অর্থাৎ বীরভূমে কেষ্ট মণ্ডল এখন আর ফ্যাক্টর নয়। তৃণমূল কংগ্রেস বোধহয় তার থেকেও এগিয়ে যেতে পেরেছে। মঞ্জিরা, তোমার মনে থাকবে শতাব্দী রায় যতবারই ভোটের প্রচারে বেরিয়েছেন কখনো না কখনো কোথাও না কোথাও বিক্ষোভের মুখে পড়েছেন। তো অনুমান করা হচ্ছিল কোথাও একটা তৃণমূলের ভোট একটু বীরভূমে বোধহয় কমতে পারে, কিন্তু না, সব জল্পনার অবসান।
শতাব্দী আবার সংসদে যাচ্ছেন। আরো একটা খবর আপনাদের এই মুহূর্তে দিয়ে রাখি। হাওড়াতে তৃণমূল কংগ্রেস এগিয়ে ছিল প্রথম থেকেই এবং জয়ী, এবং এই মুহূর্তে হাওড়া জয়ী তৃণমূল কংগ্রেস, মানে প্রত্যাশা মতোই মন্ত্রীরা প্রত্যাশা মতোই মনেই করা হয়েছিল 1 লক্ষের বেশি ভোটে জিতে গেলেন প্রসূন বন্দ্যোপাধ্যায়। হাওড়াতে চতুর্থবার সংসদে প্রাক্তন ফুটবলার, মনেই করা হয়েছিল যে হাওড়া তৃণমূলের শক্ত ঘাঁটি, তৃণমূলের প্রসূন বন্দ্যোপাধ্যায়। প্রত্যাশা মতোই হাওড়ায় খুব বড় কোনো অঘটন ঘটার কথাও ছিল না, হাওড়ায় তৃণমূল কংগ্রেস জিতবে এমনটাই রাজনৈতিক বিশ্লেষকরা মনেই করছিলেন। এবং প্রাক্তন ফুটবলার তিনি কিন্তু মঞ্জিরা শেষ ম্যাচে শেষ ইনিংসে গোল করে গেলেন।